সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখা নামক অধ্যায়টি নিয়ে আলোকপাত করব। তোমরা যে কোনো লেখকের বই পর্যবেক্ষণ করলেই দেখতে পাবা সরল রেখা নামক অধ্যায়ের মধ্যে 7টি অনুশীলনীতে বিভক্ত। অর্থাৎ সরল রেখা শিখতে হলে তোমার 7টি অধ্যায় পড়তে হবে। এখন প্রশ্ন হলো, কেন সরল রেখা অধ্যায়কে 7টি সাব অধ্যায়ে বিভক্ত করা হয়েছে? এই 7টি অধ্যায় পড়লে আমরা কি সরল রেখার যাবতীয় কিছু জানতে পারবো, বা সরল রেখা সম্পর্কে সবকিছু জানার জন্য 7টি অধ্যায় কি প্রয়োজন ছিল কিনা, এই টপিকসটা আগে তোমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। যখন এই বিষয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে, কেন 7টি অধ্যায়, 7টি অধ্যায়ের প্রয়োজনীয়তা কি জন্য, কি কি আলোচনা করা হয়েছে 7টি অধ্যায়ে, এই ব্যাপারটা ক্লিয়ার হলে তোমরা খুব ইজিলি সরল রেখা বুঝতে পারবা। যে কোনো ম্যাথ তোমাদের সামনে উপস্থাপন করা হলেই তোমরা সহজেই বুঝতে পারবা যে এটা আসার কারণটা কি। চলো প্রথমে জেনে আসি কেন 7টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সরল রেখাকে কেন 7টি সাব অধ্যায়ে বিভক্ত করা হয়েছে তা জানার পূর্বে প্রথমে সরল রেখা কি বা রেখা কি এই ব্যাপারটা একটু জেনে আসা যাক। দেখো, রেখা বলতে কি বোঝানো হয়েছে। রেখা হলো একটি বিন্দুর চলার পথ। এইখানে দেখো আমি বিন্দুকে সাদা কালার দিয়ে আইডেন্টিফাই করে রেখেছি। একটি বিন্দুর চলার পথ, এটাকে বলা হবে রেখা। আর ওই বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে, যেভাবে চলতেছে, যে দিকে চলতেছে, যে ফরম্যাটে চলতেছে, একই ফরম্যাট মেনটেন করে চলে, তাহলে তাকে সরল রেখা বলা হবে। তো এইখানে সরল রেখা যেহেতু একটা জ্যামিতির অংশ বিশেষ, আর তোমরা নবম দশম শ্রেণীতে জ্যামিতি সম্পাদ্য পড়েছ, উপপাদ্য পড়েছ। এখানে কোনো সম্পাদ্য উপপাদ্য নেই, বরঞ্চ এখানে গাণিতিক সমাধানের মাধ্যমে জ্যামিতির সমাধানগুলো করা হয়। যেহেতু গাণিতিক সমাধান করা হবে, আর সরল রেখা জানতে হলে বলা হয়েছে সরল রেখা জানার পূর্বে আমাদের লাগবে হলো বিন্দু, বিন্দুর চলার পথ রেখা, আর ওই বিন্দু দিক পরিবর্তন না করলে সরল রেখা। এখন তুমি যদি বিন্দুকে গণিতে বা গাণিতিকভাবে কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে লেখা হয়, কোন ফরম্যাটে বিন্দুকে প্রকাশ করা হয় এটা না বুঝো, তাহলে সরল রেখা তুমি কিভাবে বুঝবা? যার কারণে সরল রেখা শুরু করার পূর্বেই প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করা হয়েছে বিন্দু নিয়ে। কারণ বিন্দুকে তুমি যত ভালোভাবে বুঝতে পারবা, সরল রেখা তত তোমার কাছে ক্লিয়ার হবে। বিন্দুকে তুমি গাণিতিকভাবে লেখা যখন শিখতে পারবা, তখন সরল রেখাও তুমি বুঝতে পারবা। যার কারণে প্রথম অধ্যায়ে বিন্দুর পরিচয়, একটা বিন্দুকে গাণিতিকভাবে গণিতের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হবে এটা বোঝানো হয়েছে। একটা বিন্দুকে কিভাবে লেখা হয় অঙ্কের মাধ্যমে। শুধু এই লেখা না, দুটো বিন্দু থাকলে তার দূরত্বও আমরা এই প্রথম অধ্যায়ে বের করা শিখতে পারবো। এখন দূরত্ব কেন লাগবে? আসলে বললাম যে জ্যামিতির অংশ বিশেষ, জ্যামিতি ক্ষেত্রফল নির্ণয়, জায়গা জমি মাপজোক, এই ব্যাপারটা নির্ণয় নিয়ে আলোচনা করে। যদি তুমি দূরত্বই না জানো, ক্ষেত্রফল কিভাবে বের করবা, জায়গা জমি মাপজোক কিভাবে করবা? যার কারণে প্রথম অধ্যায়ে বিন্দুর প্রাথমিক ধারণাটা, বিন্দু কিভাবে লিখবো, এটা দিয়ে শুরু করা হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায়ে তাহলে কি থাকতে পারে? দ্বিতীয় অধ্যায়টা শুরু করা হয়েছে, দেখো দুটো বিন্দু মনে করা আছে। এই দুটো বিন্দু মনে করো, এই এ বিন্দুতে তুমি আছো, বি বিন্দুতে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কেউ আছে। এখন তোমার এক বন্ধু এই মাঝখানে প্রবেশ করে গেল, সি বিন্দু মাঝখানে, মানে তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার আর মানে চেষ্টা করতেছে। এখন এই যে ঝামেলা করতেছে, মাঝখানে একজন প্রবেশ করলো, এই ঝামেলা করতেছে, এর জন্য কি ফরম্যাট হবে? অর্থাৎ এটা হলো অন্তর্বিভক্ত, দুইজনের মাঝখানে আরেকজন এসে তাদের মধ্যে ঝামেলা করতেছে, এই ঝামেলা করে বিন্দুর কাহিনী কি হবে এটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছে। এখন এই ঝামেলা করে বিন্দু মাঝখানে না এসে, মনে করো তুমি এ বিন্দু, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বি বিন্দুতে, এখন তোমার বন্ধুটা এই বাহিরে, মানে বাহিরে এসে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তাকে শুধু ঝামেলা করতেছে, তোমাকে কোনো কিছু করতেছে না। অথবা তোমার সাইটে এসে তোমাকেই ঝামেলা করতেছে, তার কাছে যেতে দিতেছে না। এই যে ঝামেলা করে বিন্দু যদি এসে যায়, তাহলে তার অবস্থান, তার ফরম্যাট কি হবে, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়। তো তোমরা ধাপে ধাপে বুঝতেছ, বিন্দুর ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা ধাপে ধাপে গভীরে অগ্রসর হচ্ছে।
এই গভীরতা যখন শেষ হবে তখন আমরা সরল রেখায় প্রবেশ করতে পারবো। তো প্রথমে শুধু বিন্দুকে সাধারণ ফরম্যাটে প্রকাশ, দ্বিতীয়ত কি আলোচনা আসলো যে একটা বিন্দু যদি তাদের দুটো বিন্দুর মাঝখানে এসে ঝামেলা সৃষ্টি করে বা বাহিরে এসে ঝামেলা করে তার ফরম্যাটটা কি হবে এই ব্যাপারটা নিয়ে দ্বিতীয় অধ্যায় আলোচ্য বিষয়। এখন যেহেতু বিন্দু সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের আসলো, তৃতীয় অধ্যায় হলো এই বিন্দু জানা থাকলে ক্ষেত্রফল এরিয়া বের করতে পারবা। অর্থাৎ এটা মনে করো একটা চতুর্ভুজের তুমি 4 কর্নারের বিন্দু আইডেন্টিফাই করেছ। ভূমি জরিপের ক্ষেত্রে তুমি জমির 4টা কর্নার আইডেন্টিফাই করে রেখে দিতে পেরেছ বা মাপতে পেরেছ 4টি কর্নারের বিন্দুর অবস্থানটা। তো এই এরিয়া, ভিতরের এরিয়া কতটুকু হবে আমরা তৃতীয় অধ্যায়ে বিন্দুর মাধ্যমে বের করতে পারবো। নবম দশম শ্রেণীতে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ একটা ত্রিভুজের এই ভূমির মানটা যখন তোমার জানা ছিল, উচ্চতা যখন জানা ছিল তখন বের করতে পারছো। এখন না, ভূমি উচ্চতার দরকার নেই, ত্রিভুজের 3টা কর্নার তুমি এখন জানো, গাণিতিকভাবে এই কর্নার পয়েন্টের মান তুমি লিখতে পারো, সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, পঞ্চভুজের ক্ষেত্রফলও বের করতে পারবা। তার মানে তৃতীয় অধ্যায়ে বিন্দুর মাধ্যমে ক্ষেত্রফলগুলো নির্ণয় আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় সঞ্চার পথ। সঞ্চার পথ মানে চলার পথ। বিন্দুর সরল রেখার সংজ্ঞায় আমি বলেছিলাম, দেখো একটা বিন্দুর চলার পথকে রেখা বলে এবং চলার পথ দিক পরিবর্তন না করলে তা সরল রেখা। তো এখন এই চলাচলের পথ নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা করছে। চলাচলের পথটা কিরকম, কোন দিকে যাচ্ছে চলাচল, আরেকটু আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি। মনে করো তুমি 4টি কর্নার আইডেন্টিফাই করে ক্ষেত্রফল বের করলা। এখন তোমার এক ভাই বলল আমাকে এই 2 কর্নার ঠিক রেখে এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু এইটুকু জায়গা আমার জন্য আইডেন্টিফাই করে দে। তার মানে তোমার এই দুটো বিন্দু সে নিতেছে না, সে বলতেছে আমাকে এই ভিতরের এই দুটো বিন্দুর মাধ্যমে এইটুকু জায়গা আমাকে দে। তো এই বিন্দুটা চলাচল করতেছে। এরকম যদি বিন্দু চলাচল করে তাহলে তার ফরম্যাট কিরকম হবে, এটা হলো চতুর্থ অধ্যায় আলোচনা। তার মানে এই 4টি অধ্যায় পর্যন্ত মূলত বিন্দু নিয়ে আলোচনা করা হয়েছে, সরলরেখার। আর এই বিন্দু সম্পর্কে ধারণা তোমাদের যত ক্লিয়ার হবে সরল রেখা বোঝা তত ইজি হবে। আর এই 4টি অধ্যায় ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এতটা না, ওই কতে প্রশ্ন থাকে ওই খতে থাকে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে বাকি 3টি অধ্যায় ক্লিয়ারলি বোঝার জন্য কিন্তু 4টি অধ্যায় ইম্পর্টেন্ট। তার মানে তোমরা বুঝতেই পারতেছো কেন 7টি অধ্যায়ের প্রয়োজন পড়তেছে। প্রথমে বিন্দুর ধারণার জন্য দেখো একটা ডিটেলস ধারণার জন্য 4টি অধ্যায়ের প্রয়োজন পড়লো। এখন আমরা সরলরেখার ধারণার জন্য বাকি 3টি অধ্যায়ের কি আলোচ্য বিষয় এটা নিয়ে আসবো। তো পঞ্চম অধ্যায়টা মূলত সরল রেখার একদম যাবতীয় আলোচনা উল্লেখ করা হয়েছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের আলোচনার শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আসা হয়েছে তা হলো ঢাল। তো ঢালটার সাথে সরল রেখার কি সম্পর্ক এটা অল্প করে একটু তোমাদের এখন বলে দেই। যখন এই অধ্যায়গুলো আমি পড়াবো ধাপে ধাপে তখন ডিটেলস একদম বলবো। তো ঢালের সাথে সরল রেখার কি সম্পর্ক দেখো, মনে করো তোমার ক্লাসের শিক্ষক তোমাকে বললো তুমি একটা সরল রেখা আঁকো, যে সরল রেখাটার দৈর্ঘ্য হবে ধরো 2 মিটার। তো এই পয়েন্ট থেকে তুমি একটা সরল রেখা আঁকলা 2 মিটার দৈর্ঘ্যের। তোমার আরেক বন্ধু এই পয়েন্ট থেকে আর একটা সরলরেখা আঁকলো, তোমার আরেক বন্ধু এই পয়েন্ট থেকে 2 মিটার দৈর্ঘ্যেরই আর একটা সরলরেখা আঁকলো, এবং তোমার অপর আরেক বন্ধু 2 মিটার দৈর্ঘ্যের এই দিক থেকে আর একটা সরলরেখা আঁকলো। এরকম ভাবে যে কোনো দিকেই যে কেউ কিন্তু অলরেডি সরলরেখা আঁকতে পারে একটা বিন্দু থেকে। দেখো বিভিন্ন দিকে সরলরেখাগুলো অঙ্কন করতেছি। এখন সবার তথ্যই কিন্তু ঠিক আছে, সবাই 2 মিটার দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করতেছে, কিন্তু এখানে সঠিক সরলরেখা ম্যাডাম যে সরলরেখাটা চেয়েছিল তা কোনটা এটা কিন্তু অলরেডি ম্যাডামই জানে কিরকম, যে কোন দিকের সরলরেখাটা ম্যাডাম অ্যাকসেপ্ট করবে। এই দিকের সরলরেখার জন্য আমাদের মূলত ঢাল দরকার। ঢাল বলতে দিক বোঝায় বা কোণও বোঝায়, যেটাই তোমরা নিয়ে আসতে পারো, ঢালও বোঝায়। ম্যাম যদি বলতো তুমি 30 ডিগ্রি কোণের সরলরেখাটা অঙ্কন করো, তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এই সরল রেখাটা তাহলে অ্যাকসেপ্টেড বা ঠিক হয়েছে। ম্যাম যদি বলতো না তুমি হইলো ওর মাইনাসের 45 ডিগ্রি, তার মানে এটা বিপরীত দিকে আছে 45 ডিগ্রি, তাহলে এই সরল রেখা অ্যাকসেপ্ট হইতো। ম্যাম যদি বলতো না এমন সরল রেখা আঁকো যেটা 2 মিটার দৈর্ঘ্যের হবে কিন্তু 90 ডিগ্রি কোণের,
এই যে কোণ ব্যাপারটা আসতেছে, এই কোণটাই হলো ঢালের সাথে সম্পর্কযুক্ত। তার মানে শুধু সরলরেখা আমি আঁকলাম, কিন্তু কে কোন দিকে যাচ্ছে সরলরেখা, এই দিকের উপর ভিত্তি করে সরলরেখার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই ঢালটাই মূলত ওই দিকটাকে আইডেন্টিফাই করে। তো এই ঢালটা না জানলে আমি কিন্তু অ্যাকুরেট সরলরেখাটা পাচ্ছি না, অনেকগুলো সরলরেখা পেয়ে যাবো। এখন কোনটাকে অ্যাকসেপ্ট করব, যার কারণে এই সরলরেখার ইকুয়েশনে যাওয়ার পূর্বে ঢাল আলোচনা করা হয়েছে। তারপরেই পঞ্চম অধ্যায়ে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন শর্তে সরলরেখার সমীকরণের চেহারা কিরকম হতে পারে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে পঞ্চম অধ্যায়টা মূলত সরলরেখা নিয়ে আলোচনা। বাকি অধ্যায়টা ছিল বিন্দুর পরিচয়। এই বিন্দুর পরিচয় যখন তোমার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন তুমি সরলরেখার বিভিন্ন ফরম্যাট, যেরকম ফরম্যাটে বলো, তুমি কিন্তু ওই সরলরেখার ফরম্যাট বা সরলরেখার সমীকরণ তুমি অলরেডি নিয়ে আসতে পারবা। এটা গেল পঞ্চম অধ্যায়ে সরলরেখার যাবতীয় আলোচনা। আর এই পঞ্চম অধ্যায়ে তুমি যে সরলরেখার ইকুয়েশন পাবা, এইখানে কেবলমাত্র একটা সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা, একাধিক না। তো বাকি যে দুটো অধ্যায় আমার বিদ্যমান, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়, এই পয়েন্টে দুটি সরলরেখা নিয়ে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে আর একটা সরলরেখার মধ্যে আমরা থেমে নেই। এখন তো আমি সরলরেখাকে চিনতে পেরেছি, এখন তো আমি সরলরেখাকে এর কিভাবে প্রকাশ করে হয় এটা বুঝতে পেরেছি, যার কারণে ষষ্ঠ অধ্যায়ে দুটি সরলরেখার বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা। কি আলোচনা? দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটা সরলরেখা আছে, তাদের ছেদবিন্দু, তারা যে ছেদ করছে একটা বিন্দুতে, কোথায় ছেদ করবে দুইটা সরলরেখা, দুই চেহারার সরলরেখা তোমাদেরকে দিলাম, তারা যে একটা জায়গায় মিলিত হবে, কোন জায়গায় যে কোন বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দু বলতে মূলত এখানে জায়গা বোঝানো হয়েছে। যেমন আমাদের অনেক রাস্তা থাকে, চলতে 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 তারা অনেক দূরত্বে যে কোনো একটা জায়গায় কোনো একটা এলাকায় গিয়ে কিন্তু মিলিত হয়, দেখা যায়। তো এরকম দুটো সরলরেখা থাকলে তারা কোন বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে এই বিন্দুটা আইডেন্টিফাই করতে হবে, এবং তাদের মধ্যকার কোণ, তাদের মধ্যে যে এই পাশের কোণ অথবা এই পাশের কোণ, কত ডিগ্রি কোণে তারা একজন আরেকজনকে ক্রস করেছে, ছেদ করে চলে গেছে, এই কোণটা নির্ণয়। তার মানে ষষ্ঠ অধ্যায় আর একটা সরলরেখা না, দুইটা সরলরেখা নিয়ে কাজ। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কাজ, দুইটা সরলরেখা মনে করা আছে, এটা কি সমান্তরাল ভাবে আছে, বা দুইটা সরলরেখা আছে এটা কি লম্বভাবে আছে কি না, এটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ দুইটা সরলরেখা তো দিলাম তোমাদের, এটা কি সমান্তরাল ভাবে চলতেছে দেখো তো, বা এটা কি লম্বভাবে চলতেছে কিনা দেখো তো। অথবা এরকম বলতে পারে, একটা সমীকরণ আছে সরলরেখার, তুমি এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণটা বের করে দেখাও। মানে আরেকটা সরলরেখা তুমি দেখাইবে যেটা তার সমান্তরাল যাচ্ছে, অথবা একটা সরলরেখার সমীকরণ আছে, তুমি এর লম্ব সরলরেখার সমীকরণ বের করে দেখাও, এটা। অথবা আরেকটা পয়েন্ট বলতে পারে, দুইটা সরলরেখা আছে, তারা যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু দিয়ে তুমি আরেকটি সরলরেখা অঙ্কন করে দেখাও। এখন এই দুইটা সরলরেখা ছেদ করছে, এই বিন্দু দিয়ে আরেকটি সরলরেখা, কিন্তু আমি অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি এই বিন্দু দিয়ে, যার কারণে বলতে পারে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তার মানে ষষ্ঠ অধ্যায়েও মূলত সরলরেখা নিয়ে কাজ, তবে এখানে দুটি সরলরেখা নিয়ে কাজ। সপ্তম অধ্যায়েও আমাদের সরলরেখা নিয়ে কাজ, তবে এখানে দূরত্ব ব্যাপারটা সরলরেখার দূরত্বের সাথে সম্পর্কযুক্ত। তো সপ্তম অধ্যায়ে একটা সরলরেখা আছে, এই সরলরেখা একটা বিন্দু থেকে কত দূরে এটা নির্ণয় আছে, অথবা দুইটা সমান্তরাল সরলরেখা আছে, তাদের দূরত্ব। তার মানে সপ্তম অধ্যায়ে রেখার দূরত্ব দুইটার, অথবা বিন্দু থেকে রেখার দূরত্ব নিয়ে কাজ। আরেকটা পয়েন্ট, সপ্তম অধ্যায়ে আমাদের দুইটা সরলরেখা আছে, তাদের কোণ আছে। পূর্বের অধ্যায়ে ছিল ছেদ বিন্দুগামী, এই ছেদ বিন্দুগামী। আর এই অধ্যায়ে দুইটা যে কোণ, দুইটা রেখার কোণ, এই কোণের লম্ব দ্বিখণ্ডকের কোণকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। তো ষষ্ঠ অধ্যায়ে ছিল যে কোনো দিকে, এই যে দেখো, এই যে এটা যে কোনো ছেদবিন্দু বরাবর অনেকগুলো সরলরেখা হতে পারতো, কিন্তু সপ্তম অধ্যায়ে মূলত দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এখানে একটা রেখায় বোঝাচ্ছে এই মাঝ বরাবর, অথবা এই যে এটার মাঝ বরাবর। আমরা ষষ্ঠ অধ্যায়ে একাধিক সরলরেখা সংক্রান্ত পয়েন্ট পাবো, কিন্তু সপ্তম অধ্যায়ে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ হয় এই মাঝ বরাবর নয় এই মাঝ বরাবর ইকুয়েশনটা পাবো। তার মানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিনটা অধ্যায় মূলত সরলরেখা নিয়ে কাজ, বাকি চারটা অধ্যায় বিন্দুর পরিচয় নিয়ে কাজ করা হয়েছে। যার কারণে এই সরলরেখা অধ্যায় বোঝার জন্য 7টি অধ্যায় আমাদের প্রয়োজন পড়েছে। তো আমি ধাপে ধাপে তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকস এবং কয়টা ম্যাথ করতে হবে
তোমরা ধারাবাহিক লেকচারগুলো শুনলেই বুঝতে পারবা যে কি টেকনিকগুলো ইউজ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এবং এই টেকনিক আমার বের করতে অনেক কিন্তু সময় লেগেছে। তোমাদের দেখা গেছে প্রতিটি অধ্যায়ে 30টা করে ম্যাথ আছে বা 40টা ম্যাথ আছে, কিন্তু দেখবা না মাত্র 5টা ম্যাথ করে তুমি 40টা ম্যাথ ইজিলি পারতেছো। এভাবে আমি তোমাদের সামনে টপিকস গুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো। তো তোমরা আমার লেকচার ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।